ভাই চেন্নাই ফ্যান্সদের সঙ্গে এই বছর যা কেএলপিডি হয়েছে, যা ধোকাধারি হয়েছে এই বছর চেন্নাই ফ্যান্সদের সঙ্গে। প্রথম ধোকা তো এত সুন্দরভাবে খেলে যেখান থেকে সবাই আশা করে রেখেছিল যে এখান থেকে হয়তো পৌঁছাতে পারবে, এই একটা ধোকা যে লাস্টে এসে হেরে গেল। চেন্নাই কিন্তু এখন পুরোপুরি অফিসিয়ালি এলিমিনেটেড। আর আরেকটা ধোকা কি ছিল সেটা হচ্ছে এমএস ধোনি। ওটা তো প্রথম থেকে ধোকা। হ্যাঁ, ধোনি খেলবে কিন্তু ধোনি কোথায়? ওটা তো প্রথম থেকে ধোনি কি তাহলে আমরা আর কোনোদিন আইপিএল এ দেখতে পারবো না? না, আমার মনে হয় না আমরা লাস্ট চেপকে তো নিয়ে নিয়েছে টাটা বাই বাই। হতে পারে, জানি না, দেখে তো তাই মনে হচ্ছিল। চেপকের বাই বাই এটুকু তো শিওর। তোর মনে হয় 2027 এসে ধোনি আবার খেলবে? তাহলে আমার তো মনে হয় না। আপনাদের কি মনে হয়? আপনারা কমেন্ট করে জানান ধোনি কি পরের বছর ফেরত আসবে কিনা। সিএসকে লজিক দিয়ে বলবেন না, ক্রিকেটিং লজিক দিয়ে বলবেন। ক্রিকেটিং লজিক দিয়ে বলবেন। তো এই ম্যাচে গুজরাট ভার্সেস সিএসকে এর ম্যাচ নিয়ে আমরা আজকে আলোচনা করব। সিএসকে হেরে গেছে, 230 রানের টার্গেট পেয়েছিল জিটির কাছে। যেই জিটি কিন্তু গতদিন 247 রানের টার্গেট তোর কনসিভ করেছিল যে কলকাতার এগেনস্টে, সেই টিমই কিন্তু এসে সিএসকে কে আজকে অল উইকেট করে দিয়েছে। এবং জিটি অল উইকেট করার পর এমন একটা পজিশনে পৌঁছেছে এখন, রান রেটের দিক থেকে এতটা বুস্ট পেয়েছে যে মোটামুটি একটা টপ 2 কনফার্ম ধরা যেতে পারে জিটির জন্য। যদি আরসিবি আর হচ্ছে টপ 2, যদি হায়দ্রাবাদ যদি হিউজ মার্জিনে না যেমন দেখ ওর এখন 0.69 রয়েছে হচ্ছে জিটির, এটা হয়ে যাওয়ার পরে। আর সানরাইজার্স হায়দ্রাবাদ হচ্ছে 0.35। এখান থেকে হায়দ্রাবাদকে অনেকটা ডিফারেন্সে জিততে হবে, তারপরে গিয়ে কিন্তু এরকম একটা জায়গা পৌঁছাতে হবে। সিনারিও বলছে যে মোটামুটি জিটি টপ 2 এর মধ্যে বসে থাকতে পারে, যে লেভেল আছে সেটাই। ক্রিকেটের কথা বলা যায় না, যে দেখা গেল হায়দ্রাবাদ এমন কিছু খেললো, এমন কিছু খেললো যেখানে কিন্তু পৌঁছাও যেতে পারে, বলা যায় না কিছু। না, আপাতত জিটি খুশি থাকবে। হ্যাঁ, তো যাই হোক, এই ম্যাচের মধ্যে কিন্তু জিটির ডমিনেশন দেখা গেছে সিএসকে এর উপরে। প্রথম থেকে টিকতেই দেয়নি ভাই, একদম টিকতে দেয়নি। সেই সিএসকে টিম যে কদিন ধরে যে ভালো খেলে এসেছিল, যে বোলারদের দৌলতে, বোলারদের কোনো ভূমিকা ছিল না এই ম্যাচের মধ্যে। তো যাই হোক, সিএসকে এর একটা ভালো প্রথমে যে পজিটিভ জিনিস পেয়েছিল, বোলিং পেয়েছিল। এই বছর কিন্তু তুই যদি স্ট্যাটস তুলে দেখিস, পুরো আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি বার চেস করা টিম জিতেছে, 44 বার এরকম জিতেছে। এর আগে কিন্তু 42টা ছিল, 43 না 44 হয়েছে, মানে রেকর্ডটা পার করেছে মধ্যখানে। এবার প্রথম থেকে ডমিনেট করছিল চেসে। হ্যাঁ, চেসে ডমিনেট করছিল, এর জন্য নিয়েও ছিল। কিন্তু লাভ কি খেলাতেই ছিল। 3টে প্লেয়ার আছে, 3টে প্লেয়ার, বেশি না, 3টে প্লেয়ার। গুজরাট টাইটান্সের 3জন এরকম প্লেয়ার আছে যারা পুরো গুজরাট টাইটান্সকে এরকম করে কাঁধে নিয়ে বেড়াচ্ছে গত কয়েকটা বছর ধরে। তো গুজরাট টাইটান্সের শুভমান গিল আর হচ্ছে সাই সুদর্শন আর জস বাটলার, এদের কথাও বলবো। প্লাস হচ্ছে গুজরাট টাইটান্স এই বছর এত কেন ভালো খেলছে, বোলিং এর জন্য আর কি কারণ আছে সেটাও আমরা এই ভিডিওর মধ্যে আগে আলোচনা করব, সামনে গিয়ে আলোচনা করব। তো শেষ অবধি দেখবেন ভিডিওটা, এটাই ব্যাপার। তো ম্যাচের উপরে আসি সবার প্রথমে। ম্যাচ নিয়ে যদি বলি আমরা, শুভমান গিল, সাই সুদর্শন। আমি একটা জিনিস কি বলতে চাই বলতো, জিটি যতই ভালো খেলুক, জিটির ম্যাচ এত বোরিং কেন হয় বলতো? বোরিং লাগে, এই কথাটা আমরা ডিসকাস করেছিলাম। 230 রান যেখানে করে সেই ম্যাচে বোরিং কি করে লাগে জিটির? তুই এটা জিনিস চিন্তা করে যে সাই আর হচ্ছে গিলের বদলে যদি যে কেউ খেলতো, আমার কেন জানি না ভাই, ওরা 200 স্ট্রাইক রেটে খেলে, কিন্তু কেন জানি না ভাই একতরফা ম্যাচ হয় প্রত্যেকটা গুজরাটের ম্যাচ। যে ও জিতে গেল, সামনে সিএসকে টিকলোই না। সত্যি তাই, এরভাবে খেলার মজা আছে কোনো? কলকাতাকে দেখে, আরসিবি কে দেখে কিছু শেখ তোরা। হ্যাঁ, ওদের একটা ওপেনিং জুটি দেখলে এক্সাইটমেন্ট। কলকাতা কখনো তোকে নিরাশ করেছে কি? 147 রানের টার্গেট পেয়েছিল, কি করলো যে না এত সহজে জিতলে হবে, আমাদের দর্শকরা খেলা দেখতে এসেছে, তাদেরকে এন্টারটেইনমেন্ট দিতে হবে না? তাহলে 147 রানটাকে কিভাবে লাস্ট ওভার অবধি নিয়ে যেতে হয়, কুতিয়ে লাস্ট ওভার অবধি নিয়ে যেতে হয়। কলকাতা থেকে শেখা দরকার এই জিনিসটা, জিটি কে শেখা দরকার, এলএসজি কে শেখা দরকার, আমি মনে করি। না, যতই বলিস, তোর দিল মে তো লাড্ডু ফুট রা হ্যায় ভাই, যেহেতু এখনো কলকাতার চান্স আছে। না, তবে এন্টারটেইনিং হয়, এটা তো বড় কথা। এটা ঠিক। যাই হোক, এই ম্যাচের মধ্যে শুভমান গিল আর সাই সুদর্শন প্রথম থেকে একদম পার্টনারশিপ, মানে ও চান্সই দেয়নি বোলারদের কোনো রকম। একটাই মাত্র ক্যাচ মিস হয়েছিল, যেটা শুভমান গিলের, কিন্তু বাদ বাকি আর কোনো চান্স দেয়নি। আর বলে লাভ নেই, ক্যাচটাকে আমরা এই বছর সাইডে রাখছি। আর ইয়েও তো হয়েছিল না, একটা তোর ক্যাচ ধরেছে আর রিভিউ নেয়নি, এটাও হয়েছিল একটা রুবিল প্যাটেলের। তো দুজনে মিলে পার্টনারশিপ করে বেরিয়েছে। হ্যাঁ, তবে
তোর শুভমান গিল আর সাই সুদর্শন কিন্তু কতগুলো রেকর্ড ব্রেক করেছে। একটা সবার প্রথম রেকর্ড যেটা শুভমান গিল কিন্তু তোর শুভমান গিল আর সাই সুদর্শন দুজনে মিলে এবি ডিভিলিয়ার্স আর বিরাট কোহলির যে 100+ রানের যে পার্টনারশিপ সব থেকে বেশি বার সেইটার কিন্তু পুরো বরাবরই করে ফেলেছে। 10টা ছিল, ওদেরও কিন্তু 10টা মাত্র কয়েকটা সিজনের মধ্যে। হ্যাঁ, আর শুভমান আর বিরাট কোহলি কবে থেকে খেলছে এবিডি, কত বছর ধরে খেলেছে? মোটামুটি 2013-14 থেকে খেলছে এবিডি। না, প্রমিসিং জুটি, এটা তো মানতে হবে, ওয়ান অফ দ্য বেস্ট জুটির মধ্যে একটা। এখন শেষ কথা হচ্ছে ভাই পারফরম্যান্স। হ্যাঁ, পারফরম্যান্স এইটা ছিল। তারপরে একটা অদ্ভুত জিনিস ঘটেছে গত বছর, দুজনেই 600+ সিজন দিয়েছিল গত বছর দিল্লির বিরুদ্ধে কিন্তু একই ম্যাচের মধ্যে দুজনে 600+ সিজন এসেছিল, দুজনেই 600 ক্রস করেছিল রানে। এই বছরও কিন্তু সেম জিনিসটাই হলো, দুইজনে এই ম্যাচের মধ্যেই কিন্তু 600 রান ক্রস করেছে। গত বছর সাই সুদর্শন, হ্যাঁ তোর অরেঞ্জ ক্যাপ ছিল, অরেঞ্জ ক্যাপ, এই বছরও অরেঞ্জ ক্যাপের লিস্টে এখন দুজনই আছে, বসে আছে, দুজন ফার্স্ট আর সেকেন্ড দুজনেই তো আছে, শুধু অরেঞ্জ ক্যাপও না, তো দুজনেই রয়েছে অরেঞ্জ ক্যাপ। এই বছর অরেঞ্জ ক্যাপ নিয়ে যে কম্পিটিশন হচ্ছে না, কাটথ্রোট কম্পিটিশন, মানে 4-5 জন এমন জায়গায় আছে যে মোটামুটি বৈভব সূর্যবংশী প্রত্যেক দিন অরেঞ্জ ক্যাপ পাল্টাচ্ছে, প্রত্যেকটা দিন প্রত্যেক দিন অরেঞ্জ ক্যাপ পাল্টাচ্ছে। বৈভব সূর্যবংশী, নালে ক্লাসেন, নালে বিরাট কোহলি, নালে হচ্ছে তোর সাই সুদর্শন, নালে শুভমান গিল, এদের মধ্যে কেউ না কেউ কিন্তু প্রত্যেকটা, নালে কেএল রাহুল, কেউ না কেউ এসে পাচ্ছেই। ভাই সবকিছুর মধ্যে কি বলতো একটা ইন্ডিয়ার পজিটিভ কিন্তু ভাই লুকিয়ে আছে। হ্যাঁ ভাই যে যাই বলুন, ঠিক আছে, আমরা তো চাই যে এরকমই পারফরম্যান্স আরো হোক, আরো। তোর কে মনে হয় অরেঞ্জ ক্যাপ কে পাবে? যেইভাবে কম্পিটিশন ভাই শুরু করে দিয়েছে, যে তুই বলি না যে প্রতিদিন পাল্টাচ্ছে, হায়দ্রাবাদের আরসিবি সবার অপশন আছে, সবকিছু খোলা। হ্যাঁ, রাজস্থানে একমাত্র একটুখানি পিছিয়ে আছে, কিন্তু বৈভব সূর্যবংশীর কথা বলছি, কিন্তু এখান থেকে যে যদি কোয়ালিফাই না করে তাহলে ওরা দুটো ম্যাচ পাবে না। তবে জিটি যদি টপ 2 এ যায়, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে জিটির প্লেয়ার আর আরসিবি প্লেয়ারদের চান্স বেশি হয়ে থাকছে। আমি তো মনে করছি বিরাট কোহলি, সাই সুদর্শন আর হচ্ছে তোর শুভমান গিল, এই তিনজনের তবে মধ্যে বিরাট কোহলির একটু চান্স কম আছে। কেন? যদি নেক্সট ম্যাচ যদি মোটামুটি একটা এভারেজ রান করে না, তাহলে অনেক পিছিয়ে যায়। আমি এখানে পরিষ্কার হয়ে যায় গিলের সঙ্গে যাচ্ছি আমি। হ্যাঁ, এটা তো অবশ্যই। তুই বল একটা। আমি গিল বলতে, তুই যদি গিল হোস তাহলে আমি সাই, কেন সাইয়ের কিন্তু যে লাস্ট দুজনেই সমান, কেউ বলতে পারবে না কেউ কম আছে। সাই সুদর্শনের লাস্ট 5টা ইনিংস যদি দেখিস তুই, 5টার মধ্যে হাফ সেঞ্চুরি রয়েছে। আর যদি 6 নাম্বারটা করে পরপর, এটা আইপিএল এর রেকর্ড হয়ে যাবে যে 6টা হাফ সেঞ্চুরি, পরপর 5টা হাফ সেঞ্চুরি করে এসছে। প্লাস সাই সুদর্শনের মধ্যে যে ট্যালেন্টটা রয়েছে, শুধু 3 ফরম্যাট প্লেয়ার, এটা তো মানবি তুই, তিনটে ফরম্যাটেই খেলতে পারবে। আজকে যেমন এই ম্যাচটার মধ্যে প্রথম 23 বলে 24 রানে ছিল, তারপরে 10 থেকে 11 বলের মধ্যে হাফ সেঞ্চুরি করেছে, 33-34 বলে হাফ সেঞ্চুরি করেছে, ওখান থেকে 53 বলে 83-84 যাই করেছে, 84 রান করেছে। তাহলে ও যে কোন সময় এক্সেলারেট করতে হবে, যে গেমের সিচুয়েশন হিসেবে, হ্যাঁ যখন গিল খেলছিল, ও সেকেন্ড ফ্যাটেল খেলছিল, ও যখন খেলতে আসলো তখন কিন্তু ও দায়িত্ব নিল অবশ্যই। তবে আজকে এই ম্যাচটার মধ্যে একমাত্র যেটা আমি একটা এই বছরে দেখতে পারলাম গুজরাটের তরফ থেকে সব থেকে, সেটা হচ্ছে জশ বাটলারের একটা পজিটিভ কজে সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি। এই যে সেঞ্চুরিটা মানলো, একমাত্র হাফ সেঞ্চুরি যেটা আমার কনভিন্সিং লেগেছে এই বছর। মানে যে হারে প্রথম দিয়ে শুরু করেছিল, হ্যাঁ যেটা কাজে শুরু করেছিল, আমার মনে হচ্ছিল ড্রপ না হয়ে 11 বলে 26 ছিল, ঠিক আছে, না মানে প্রথম থেকে যেটা আমরা মানে সিজন শুরু করেছিল আর কি, না মানে আমরা ভেবেছিলাম হ্যাঁ স্কোর করেছে, স্কোর কিন্তু স্কোরে কখনো ফেল করেনি, যে কিন্তু লাস্টে 2-3টে ম্যাচ যে খেললো, একদম পজিটিভ সাইন যে ভাই জস বাটলার আবি জিন্দা হ্যায়, ঠিক আছে। তো ওরা তিনজনই খেলেছে বলতে গেলে, 229 রান করেছে, তিনজনই খেলেছে। আর সিএসকে এর বোলাররা কোনো ভূমিকা ছিল না এই ম্যাচটার মধ্যে, ঠিক আছে, লাস্টে এসে একটা উইকেট পাওয়া, এটা কোনো বড় ব্যাপার না। তুই একটা জিনিস খেয়াল করলি, সিএসকে যতগুলো ম্যাচ হেরেছে, এই লাস্ট কয়েকটা ম্যাচ থেকে আনসুল কাম্বোজ কিন্তু ভালো বল করেনি, লাস্ট ম্যাচে 54 খেয়েছিল। তোকে আমি এটা বলছি, আনসুল কাম্বোজ হয়তো একসময় তোর পার্পল ক্যাপে এসেছিল, কিন্তু ওর ইকোনমি শুনবি 10.5 এর উপর। তাহলে হ্যাঁ, এটা আছে, এটা তো একটা ভাই নেগেটিভ সাইন না। ইকোনমি কি এই সিজনের কথা বলছিস? এই সিজনে তাহলে এটা তো একটা নেগেটিভ 10.5। তবে এটাও কনসিডার করতে হবে যে ও শুধু ওপেন তোর ইয়েতে পাওয়ার প্লেতে আর বল করে, মিডলে বল করে, মানছি, কিন্তু ওই একটা বলারই যে ইমপ্রেস করেছিল, কিন্তু লাস্টে 2-3টে ম্যাচ কিন্তু পুরো হারিয়ে। গুরজাপনিত একমাত্র বোলার যে একটুখানি ডিসেন্ট বল করেছে, আর সেরকম কেউ বলও করেনি। নূরও কিন্তু খারাপ সেরকম ভালো করেনি। মুকেশ চৌধুরী একটু ভালো বল করেছে লাস্ট কয়েকটা ম্যাচ থেকে যদি বলি, যেটা আনসুল কাম্বোজের রোলটা কিন্তু মুকেশ চৌধুরী নিয়েছে, যেটা যার ব্যাপারে এত আলোচনা করা হয় না। আজকেও কিন্তু 2 উইকেট নিয়ে গেছে মুকেশ চৌধুরী। তো সিএসকে এর তরফ থেকে এরকম ছিল। সেকেন্ড ইনিংসের উপরে যদি আমরা আসি,
প্রথম বলে ডাক, ও মোহাম্মদ সিরাজ অন হিজ পিক, মিয়া ম্যাজিক দেখতে পেরেছি আমরা এই ম্যাচের মধ্যে। মোহাম্মদ সিরাজ কি বল রে ভাই, ঋতুরাজ গায়কোয়াড়ের বলটা ভাই চুমু বল। আইপিএলে এইসব, এই বছর আইপিএলে ভাই আমি সিরিয়াস বলছি যে বোলিং দেখে যা মজা পেয়েছি না, ভুবনেশ্বর কুমার, সিরাজ, হ্যাঁ কার্তিক ত্যাগী, এই 3-4 জন আছে, 4-5 জন আছে যাদের বোলিং দেখে কিন্তু, আর রাবাডা এটা ভুলছি কি করে, এই যে কয়েকজন আছে এদের উপরে কিন্তু পুরোপুরি এই বছর আইপিএলে যে বোলিং এর দিক থেকে সবাই বলছিল বোলারদের কাজ নেই, বোলারদের কাজ নেই, এই দিক থেকে কিন্তু একটু এরা একটু মান সম্মান দেখেছে তাও আইপিএলটা। দেখ আমরা সবসময় ব্যাটিংকে আগিয়ে রাখি, ঠিক আছে, ব্যাটিং এর যেরকম একটা পার্টনারশিপ হয় ওদের মধ্যে, কিন্তু আজকে গুজরাট কিন্তু এত কেন আগিয়ে, হ্যাঁ ওদের কিন্তু ওটা লাস্টে আলোচনা করছি, ওটা লাস্টে আলোচনা করছি। গুজরাটের মেন রহস্যের রাজ মানে সাকসেসফুল হওয়ার রাজ। তো সিরাজ একাই এসে 2 ওভারের মধ্যে পুরো সিএসকে ঠ্যাং ভেঙে দিয়ে চলে গেছে। কার উইকেট? সঞ্জু স্যামসন খেলতে পারেনি, সিএসকে জিতবে কি করে? সঞ্জু স্যামসন খেলতে পারেনি, সিএসকে কি করে জিতবে? এটা তো আমরা এই বছরের প্যাটার্ন দেখেইছি। তো সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কোয়াড় আর হচ্ছে উর্বিল প্যাটেল, 3জন মেন যে আপার অর্ডারের প্লেয়ার, যে যারা ভালো স্ট্রাইক রেটে খেলতে পারে। আজকে ঋতুরাজও শুরু করেছিল প্রথম থেকে ভালো মারা, তো এদেরকে আউট করে দিয়ে বেরিয়ে গেছে। আর তার সাথে তো রাবাডা রয়েছেই ভাই, রাবাডা এই বছরের পার্পল ক্যাপের এখন রেসে পুরো ভুবনেশ্বর কুমারের সমানে চলে এসেছে 24টা উইকেটের সঙ্গে রাবাডা রয়েছে। তারপরে হচ্ছে তোর ওরা যে মানে রাশিদ খানও কিন্তু 16টা উইকেট, রাশিদ খানেরও কিন্তু 16টা উইকেট রয়েছে এই বছর, লাস্ট কয়েকটা ম্যাচ ভালো বল করে। হ্যাঁ, তবে সিএসকে এর দিক থেকে একটা জিনিস কি দেখে ভালো লেগেছিল, একটু যেটা ভালো লেগেছিল যে ওরা 10 করে রান ছিল কিন্তু যতক্ষণ খেলেছে, কেন 13 ওভার কত বান্ডিল হয়েছে, হ্যাঁ তোর 140, হ্যাঁ প্রত্যেকে কিন্তু প্রত্যেকে ট্রাই করেছে। আর বিশেষ করে এটা তো আউট অফ সিলেবাস বলা ভুল, কারণ ওর নেচারই এটা যে ওরা ভাবতে পারেনি যে শিবম দুবে এসে এরকম একটা ইনিংস খেলে দিয়ে যাবে। 17 বলে 47, ভাই লাস্টে তো কিছু দেখাতে লাগবে না, হ্যাঁ কিন্তু না, যে 6 গুলো মেরেছে যে কেউ ভয় পেয়ে যাবে। ওরা যে এইভাবে চলছিল, আর কত রান বেশ পিছনে ছিল বলতো? ওরা 90 রান ছিল, 7 ওভারে 90 রান হয় না এই বছর আইপিএল আমরা হতে দেখিনি। তাও বলছি যে একদিকে তো উইকেট যাচ্ছিল, বেশি হারিয়ে ফেলেছে, এটা হচ্ছে মুদ্রা কথা, উইকেট হারিয়ে ফেলেছে। আমার মনে হয় ওরা ওই স্ট্র্যাটেজি নিয়ে আসছিল যে ভাই মারো ইয়া কারো, ঠিক আছে, এরকম একটা প্রতিজ্ঞা নিয়ে এরকমই এসেছিল, এরকমই দেখাও গেছে, সেটাই দেখা গেছে। ধরা মরার কোনো ব্যাপার না, যে ভাই যা হচ্ছে করতে দে, ঠিক আছে, হয় ইস্পার না উস্পার, সেটাই হলো। তো গুজরাটের কথা যেটা বলছিলাম সেই সময় প্রথম দিকে, এই বছর সাকসেস হওয়ার পিছনে গুজরাটের সবথেকে বড় রোল যেটা আছে সেটা হচ্ছে বোলারসরা তো রয়েছেই, ব্যাটসম্যানরা কিন্তু সেরকম এরপরে নেই, তো এটাই বলছি আমি যে ওরা ওদের রোল জানে, যে শুভমান গিল, সাই সুদর্শন আর জস বাটলার, ওরা 3 জন জানে যে আমরা আউট হয়ে গেলে কিন্তু এরপরে আর কেউ নেই, যার জন্য জস বাটলারের স্ট্রাইক রেট কম দেখতে পেরেছি আমরা। যে প্রথমে শুভমান গিল, সাই সুদর্শন যদি আউট হয়ে যায় প্রত্যেকটা ম্যাচে কিন্তু জস বাটলারের স্ট্রাইক রেট কম, যে না আমাকে টিকে থাকতে হবে, আমি লাস্টে থাকলে 2 ওভারে মারতে পারবো। ওয়াশিংটন সুন্দর দুটো ম্যাচে ভালো খেলেছে, মানছি সেটা, ঠিক আছে, সেরকম মানে যে কটা ম্যাচ হেরেওছে মিডল অর্ডার, যেখানে লোয়ার মিডল অর্ডার টেস্ট হয়েছে সেই সব ম্যাচের মধ্যে কিন্তু দেখা গেছে কেউ নেই। রাহুল ত্রিপাঠীকে আমি ভয়ের সমস্যা নেই, রাহুল তেওয়াটিয়া শাহরুখ খান তো বসিয়ে দিয়েছে এবার সেরকম কোন। আর বোলারদেরও বল যে অরেঞ্জ ক্যাপ দুটো এদের কাছে, ঠিক আছে, প্রথম 2 জন এরা শুভমান গিল, সাই সুদর্শন, পার্পল ক্যাপে রাবাডা উপরে রয়েছে। এই জিনিসটা কিন্তু গত বছর আমরা দেখেছিলাম, এই গত বছরের প্যাটার্নে চান্স আছে না, বলে না যে লাখ ফেভার না করলে। এই বছর কিন্তু রাবাডা কিন্তু পার্পল ক্যাপ নিয়ে বসে আছে এখন। যাই হোক সমান আছে, ভুবি একই উইকেটে রয়েছে, ভুবিরও তো ইকোনমি রেটের জন্য পাইনি অতটা। তো আর তোর আর একটা যে মেন বড় কারণ আমি মনে করি সেটা হচ্ছে জিটির কোচ আশিস নেহরা। হয়তো হার্দিক পান্ডিয়া পেয়েছিল ক্রেডিটটা, কিন্তু জেতার পরে ম্যাচ তোর কাপ দেওয়ার পরে, কিন্তু আশিস নেহরা তুই ট্র্যাক রেকর্ড দেখিস 4-5 বারের মধ্যে 3-4বারই কিন্তু তোর ইয়েতে উঠেছে, ফাইনালে উঠেছে, একবার প্লে অফসে, একবার ফাইনালে, একবার হচ্ছে তোর জিতেছে ফাইনাল, এই বছরও কিন্তু প্লে অফসে উঠিয়ে দিল। তো এরপরে যে একটা কোশ্চেন আসছে সেটা হচ্ছে এমএসডির কি এটা লাস্ট আমরা ম্যাচ দেখতে পারিনি বলতে পারবো, আমরা দেখতে পারিনি মাঠে কি লাস্ট দেখতে পেরেছি আমরা অ্যাজ এ প্লেয়ার, এতদিন যখন আমরা খেলাইনি, আর লাস্ট ম্যাচের জন্য ভাই নেমে ভাই কিছু আমারও মনে হয় না এটা এমএস ধোনিকে আমরা দেখতে পারবো,
অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ মেন্টর হয়তো পরের বছর সিএসকে তে রিটার্ন করতে পারে। সিএসকে ছাড়বে না অত সহজে, হয়তো মেন্টর করবে, কিন্তু আমরা ওকে লাস্ট ম্যাচে মানে আগের ম্যাচটা তো বিদায় দিয়ে দিয়েছি সিএসকে এর জন্য ভাই। একদম এটা তো সত্যি হতে চলেছে। না হ্যাঁ এটা ঠিক কথা, অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট করেনি, না আমার মনে হয় করে দেবে। আর ধোনি তো এইভাবেই নিয়েছে আজকে। আবার এটা হতে পারে যে আজকের জন্য হয়তো অপেক্ষা করছিল যদি প্লে অফসের মানে ইয়েতে চান্স হয়, কিন্তু আমার মনে হয় ওইভাবে নেবে না যে মাঠের মধ্যে ওই ঘুরে মুড়ে নিয়ে। না ওইভাবে হয়ে গেছে, ওটা চেপকে হয়ে গেল। হ্যাঁ ওটা তো হয়ে। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, শুভমান গিল কিন্তু একটা ক্যাচ ধরেছে, যখন শিবম দুবের ক্যাচটা ধরলো শুভমান গিলের রিয়াকশনটা কিন্তু ভাই এপিক ছিল একদম। পুরো ক্রাউডকে এরকম করে চুপ করিয়েছে একদম, নিজের মাঠেরই ক্রাউড কিন্তু, কারণ সিএসকে এর ফ্যান্সরা চারিদিকে ভর্তি থাকে তো, সিএসকে আরসিবি বিশেষ করে, নিজের মাঠের ক্রাউডকে চুপ করে দেয় যায় শুভমান গিলকে। তবে অ্যাকচুয়ালি দেখ ওর প্রতি একটা রাগও ছিল ভাই, টি-20 থেকে ড্রপ হওয়া, বিশ্বকাপে না খেলা, ভাই কিছু তো একটা ভাই রেজ তো রয়েছে না ওর মধ্যে। হ্যাঁ এত বড় মাপের ব্যাটসম্যান, হ্যাঁ কত কিছু ওর থেকে হাত থেকে কেড়ে নেওয়া হলো টি-20। তাহলে কি গিল কি টি-20 তে কামব্যাক করবে? টি-20 তে কামব্যাক এখন একটু মুশকিল লাগছে, অ্যাজ এন ওপেনার তো, অ্যাজ এন ওপেনার প্রিয়ান শারিয়ার মতো প্লেয়ার বসে রয়েছে, ঠিক আছে, মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ার আর হচ্ছে রাজাত পাতিলের মতো। যাই হোক এটা একটা অন্য টপিক, এটা অন্য দিন বলছি আর কি হতে পারে কি সেটা। তবে জিটির একটা অ্যাডভান্টেজ কি রয়েছে, যদি ফাইনাল কিন্তু আহমেদাবাদের মাঠেই, ঠিক আছে, তুই বলছিস যে ডাইরেক্ট তত টপ 2 তে থাকলে ডাইরেক্ট চলে যাবে ফাইনালে, আহমেদাবাদে গিয়ে রেস্ট নেবে, এটা দেখা যাক, হতেও পারে, বলা যায় না পুরোপুরি এই পরের ম্যাচের উপর নির্ভর করে। যেটা আজকে হতে চলেছে সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ আর হচ্ছে আরসিবির ম্যাচ, মানে বড় লোকদের ম্যাচ মধ্যে কথা। এরা কোনো রেসে নেই, শুধু আরসিবি রয়ে গেছে, শুধু হচ্ছে তো হায়দ্রাবাদ রেসে রয়েছে, যেটা টপ 2 এর রেসে রয়েছে। এর মধ্যে আমরা এদিক থেকে আরসিবির তরফ থেকে একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে ফিল সল্ট ফেরত চলে এসেছে আবার, কিন্তু এই ম্যাচে হয়তো খেলবে না, প্লে অফের জন্য হয়তো রেডি করছে। হ্যাঁ আর ওইদিকে তো ভুবনেশ্বর কুমার রয়েছেই ভার্সেস এদিকে হায়দ্রাবাদের অভিষেক শর্মা আর হচ্ছে তামিজের। গত ম্যাচে কিন্তু ভুবনেশ্বর কুমার একা এদের দুজনকে আউট করেছিল, মনে আছে তো? ভুবনেশ্বর কুমারের কোনো কথা হবে না। এই ম্যাচেও কি আমরা তাহলে দেখতে পাচ্ছি 250 রান মনে হয়? কারণ দুটো টিমই কিন্তু এরকম টাইপেরই টিম, হতে পারে সেটা দেখার। ঠিক আছে, তো আরসিবি জিতলে তো যা থাকবে আর হায়দ্রাবাদের মানে একদম কনফার্ম হয়ে যাবে যে টপ 2 যদি ভালো নেট রান রেটের সঙ্গে যেতে 0.69 কে ক্রস করতে হবে মধ্য কথা, যেটা হচ্ছে এখন গুজরাটের হলো, সেটা যদি ক্রস করে ইকুয়েশন পেয়ে যাবো, ম্যাচের মধ্যে আসলে পেয়ে যাবো, আমরা এখানে তো আর ক্যালকুলেট না করতে পারি না। তো যাই হোক এই ম্যাচ কেমন হয় দেখা যাক। হ্যাঁ আর একটুখানি বলে দে দর্শকদের কেকেআর এখন প্লে অফের সিনারিও, যদি সব আমি বলবো একটা ম্যাচের উপর সবকিছু ডিপেন্ড করছে, সেটা হচ্ছে আর এর ম্যাচ, আর কিচ্ছু না, এখন আর কিচ্ছু বলবো না, কারণ আর যদি ম্যাচ জিতে যায় ভাই, যেটা কলকাতার আগে একই দিনে খেলা, কলকাতার আগের খেলাটা আর মুম্বাইয়ের সাথে তো জেতাটা, যদি দেখ বলে দিচ্ছি, যদি দেখি আর হেরেছে তাহলে ভাই কলকাতার জন্য সাপোর্ট ফুল একদম বোম বাজি নিয়ে বসবো। আর যদি দেখি আর জিতে গেছে তাহলে ভাই না পাঞ্জাব আগে জিতে লাভ, না কলকাতার খেলা দেখে লাভ, তাহলে দুঃখের সহিত ভিডিওটা করব, ঠিক আছে? মানে আমি আনন্দ পাই কি না পাই, কিন্তু বেচারা দুঃখ পেয়ে ভিডিওটা করব। তোর টিম তো উঠে গেছে, তুই তো লাল পরেই রয়েছিস, বোঝা যাচ্ছে, ঠিক আছে? আমিও এই যে পরেই রয়েছি, ঠিক আছে আমি বর্ষা দিচ্ছি, উঠবে। যাই হোক এই ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো আপনারা, মজা লাগলো কিনা, মজাদার ভিডিও আমাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করছেন, সেই জিনিসটা দেখে ভালো লাগছে আমাদের, ঠিক আছে? এইভাবে কমেন্ট করে যান, আমাদের এইভাবে সাপোর্ট করে যান, লাইক করুন, ভিডিও যদি ভালো লেগে থাকে শেষ অবধি দেখে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমাদের কিন্তু সাবস্ক্রাইবার 80% এর উপরে 85% কিন্তু আমাদের যারা ভিডিও দেখে তারা সাবস্ক্রাইব করে না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করে এই জিনিসটা করে দেবেন, ঠিক আছে? এইটুকুই আপনাদের কাছে চাওনা পাওনা। আজকের মতো এইটুকুই, চলো বাই।